আমরা করছিলাম অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস। এর মধ্যে প্রথমে একটা ক্লাসে আমরা পড়েছি অ্যাসিড বেস ডিসঅর্ডার বা অ্যাসিড বেসের সোর্স কি, তারপরে আমাদের পিএইচ সম্পর্কে পড়েছি, অ্যাসিড বেস ডিসঅর্ডার কি কি হতে পারে এটা পড়েছি, এবং ক্লাসিফিকেশন গুলো পড়েছি। একটু খালি রিক্যাপিচুলেট করি, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যে আমরা বলেছিলাম যে অ্যাসিড বেস ডিসঅর্ডার দুই ধরনের হয়, তাই না? একটা সিম্পল আর একটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পল যেটা, সেটাকে আবার আমরা কি করি, ভাগ করি কিভাবে? এটা হচ্ছে মেটাবলিক হতে পারে অথবা রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার হতে পারে, এবং প্রত্যেকটাই অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস। অ্যাসিড বেস ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, তাই না? একটা হচ্ছে পিএইচ, তার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এটা কেমন। এরপরে কি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, আর একটা বাইকার্বনেট আয়ন। হ্যাঁ, এটার সোর্স মানে এই তিনটাকে কেন মনে রাখতে হয় সেটা সম্পর্কে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, তাই না? আচ্ছা, এখন এটা গত ক্লাসে যদিও আলোচনা করেছি, আজকে আরেকবার একটু বলে নেই, খুবই মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এখানে কি হবে, আমরা বলেছি যে আমরা প্রথমে কি দেখবো, যে অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, তাই না? এটা দেখার জন্য আমার প্রথমে জানতে হবে পিএইচটা। তাহলে পিএইচ যদি হয়, পিএইচ যদি কমে যায় তাহলে অ্যাসিডোসিস, পিএইচ যদি বেড়ে যায় তাহলে অ্যালকালোসিস। 7.35 টু 7.45, তাই না? এটা হচ্ছে নর্মাল পিএইচ রেঞ্জ, ব্লাডের নর্মাল পিএইচ রেঞ্জ 7.35 টু 7.45। আর পিএইচ আমরা অ্যাভারেজে বলে 7.4। তাহলে এখানে যদি 7.35 এর চেয়ে কমে যায় তখন আমরা বলবো অ্যাসিডোসিস, আর যদি বেড়ে যায় তখন আমরা বলি অ্যালকালোসিস, তাই না? এখন আমরা হয়তো পেলাম যে কমে গেছে, কারো আমি পিএইচ পেলাম কমে গেছে, তখন আমি চিন্তা করব যে কমে গেছে অ্যাসিডোসিস তো বুঝলাম, এখন এটা কি মেটাবলিক নাকি রেসপিরেটরি, কোনটা হবে? এটার জন্য আমাকে সেকেন্ড যে প্যারামিটারের কথা চিন্তা করতে হবে সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে অ্যাসিডকে। তাহলে পার্শিয়াল প্রেশার ফর কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তার মানে কি অ্যাসিড বেড়ে গিয়েছে, অ্যাসিডোসিসের সাথে এটা কোইনসাইড করছে, তখন আমি বুঝে ফেলবো যেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। যদি দেখি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায়নি, বাড়ুক বা নর্মাল থাকুক, যাই থাক, বেড়ে যায় নাই, কমে যাক অথবা নর্মাল থাকুক, যেটাই হোক, তখন আমি আমার আরেকটা প্যারামিটারের দিকে যাব, থার্ড প্যারামিটার, সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন এটা কি, এটা হচ্ছে যে যদি আমি বাইকার্বনেটটা একটা বেস, তাই না? তাহলে এটা হচ্ছে কনজুগেট বেস, তাহলে যদি বাইকার্বনেট আয়ন কমে যায় তাহলে বোঝা যাবে যে এটা অ্যাসিডোসিসের সাথে কোরিলেট করেছে, কোইনসাইড করেছে। হ্যাঁ, তখন আমি বুঝবো যে তাহলে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারের ক্ষেত্রে। তাহলে আমরা তিনটা জিনিস সবসময় চিন্তা করি, তিনটা প্যারামিটার, পিএইচ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। এর মধ্যে প্রথমে দেখবো পিএইচ, তাতে বুঝে যাবে অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস। কেন অ্যাসিডোসিস হয়েছে এটা জানার জন্য প্রথমে দেখবো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা যদি পিএইচ এর সাথে কোইনসাইড করে দেন দিস ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যান্ড এটা যদি না কোইনসাইড করে তখন আমরা যাব বাইকার্বনেট আয়নের দিকে। বাইকার্বনেট আয়ন যখন কোইনসাইড করবে তখন এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, একইভাবে যখন পিএইচ বেড়ে যায় যদি, বুঝে গেলাম অ্যালকালোসিস। অ্যালকালোসিস যখন হবে তখন কি হবে, এটা অ্যালকালোসিস কি কারণে হয়েছে সেটা জানার জন্য আমার তখন আগে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা দেখতে হবে। অ্যালকালোসিস তার মানে কার্বন ডাইঅক্সাইডটা একটা অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড তখন কমে যেতে হবে, তাই না? অ্যালকালোসিসের সাথে কোইনসাইড করার জন্য। যদি দেখি যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গিয়েছে তাহলে এটা রেসপিরেটরি অ্যালকালোসিস। যদি না কমে গিয়ে থাকে, অন্য যে কোনো কন্ডিশন যখন থাকবে, নর্মালের চেয়ে কমে যায় নাই, তখন আমি কি করব, বাইকার্বনেট আয়ন দেখব। বাইকার্বনেট আয়ন হচ্ছে একটা বেস, তাহলে অ্যালকালোসিসে বেড়ে যাওয়ার কথা। তাহলে আমি মেটাবলিক যখন দেখবো যে বাইকার্বনেট আয়ন বেড়ে গিয়েছে তখন এটা মেটাবলিক অ্যালকালোসিস, আমি কনফার্ম হয়ে যাব। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে আমরা
এটাকেই এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডার চারটার কথা বললাম, এটার আমরা যদিও শুরুতে দেখছি পিএইচ কমেছে না বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি পিএইচ কমা বাড়ার কারণ হচ্ছে বাইকার্বনেট অথবা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, তাই না? তাহলে এটা হচ্ছে প্রাইমারি ডিফেক্ট, এটার কনসিকুয়েন্সে পিএইচ কমেছে। মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয় তাহলে আমরা দেখবো যে এটার পিএইচ তো কম, কেন কমেছে সেটা হচ্ছে প্রাইমারি ডিফেক্ট। বাইকার্বনেট আয়ন কমার জন্য পিএইচটা কমে গেছে, যে কারণেই কমুক না কেন। হ্যাঁ, তাহলে আমাদের বডি কি সঙ্গে সঙ্গে রেসপন্স করবে, কি আমাদের চাইবে যে পিএইচটা নর্মাল করার জন্য। পিএইচ নর্মালের জন্য দুইটা জিনিস লাগবে, এই বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের রেশিওটা হতে হবে কি 20:1, তাই না? তাহলে উপর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের নর্মাল রেশিও 40, বাইকার্বনেটের নর্মাল কনসেন্ট্রেশন এটা কত 24 বা এর আশেপাশে। কিন্তু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা কি করি, সরি 40-র সাথে আমরা কি করি, আমরা এর আগে বলেছিলাম কিভাবে আমরা হিসাব করে বের করি, তাই না? এটা হচ্ছে একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, যেটা সেটা গুণ করতে হয়, সলিবিলিটি কনস্ট্যান্টটা গুণ করতে হয়, গুণ করে এটা বের করতে হয়। যেটাই হোক আমাদের এই দুটো রেশিও থাকতে হবে, বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, এই দুটো রেশিও থাকতে হয় কত 20:1, এটা হচ্ছে নর্মাল পিএইচ এর রেশিও। তাহলে যখন 20:1 যখন এইটা রেশিও থাকবে তখন আমরা পিএইচ পাবো নর্মাল। কাজে আমাদের বডি কি করবে, প্রথম কাজ বডি যে পিএইচটাকে নর্মাল করা। নর্মাল করার জন্য এই দুটো রেশিও সে ঠিক করতে চাইবে। রেশিও ঠিক করার জন্য যেহেতু বাইকার্বনেট কমে গেছে, ধরো 20 রেশিও যদি থাকে 20:1, এখান থেকে তো কমে 15 হয়েছে, তখন কি করবে, এই কি করবে, আরেকটা কি আছে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড, আমাদের বডি চাইবে তখন এটাকে কমিয়ে দিতে, যাতে রেশিও আবার 20:1 হয়ে চলে যায়। তখন বডি ঠিক তাই করবে, হাইপার ভেন্টিলেশন করবে, বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি বের করে দিবে, নর্মালি যেটা বের হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি বের করে দিবে। তারপরে কি, তখন এই দুটো রেশিও সমান হলো, 20:1 চলে আসলো, তার মানে পিএইচ নর্মাল। এই ঘটনাটাকে বলে কম্পেনসেশন, তাই না? এখন এটা তো আপাতত কয়েক মিনিটের মধ্যে কাজ হলো, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বডির এই যে বাইকার্বনেট কম, কার্বন ডাইঅক্সাইড কম, তাই না, এটাকে ঠিক করতে হবে, নর্মাল রেঞ্জে নিয়ে আসতে হবে। আবার এই রেঞ্জে নিয়ে আসার জন্য কাজ করবে কিডনি। তাহলে কিডনি তখন কি করবে, কিডনি বাইকার্বনেট আয়নকে আমাদের বডি থেকে, সরি, বডিতে রিজার্ভ করবে, তাই না? বাইকার্বনেট এই যে জেনারেশন মেকানিজম আছে, রিঅ্যাবজর্পশন মেকানিজম আছে, এগুলোতে বাইকার্বনেট আয়ন আমাদের বডিটা রিটেইন করবে, করে আবার নর্মালে নিয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কারেকশন, এটা হতে কয়েকদিন সময় লাগে। এখন সে মেটাবলিক অ্যালকালোসিস যদি হয় তাহলে প্রাইমারি ডিফেক্ট কি, বাইকার্বনেট আয়ন বেড়ে গেছে, এর কারণে পিএইচ বেড়ে যাবে, এবং এইটার তখন রেশিও 20:1 রেশিও মেনটেন করার জন্য বাইকার্বনেটের সাথে সাথে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডকে বডি বাড়িয়ে দিবে, তাই না, কম্পেনসেট করবে। তাহলে কম্পেনসেশন হলো, তার মানে পিএইচটা নর্মাল হলো, এখন হচ্ছে কনসেন্ট্রেশনটা নর্মাল করতে হবে। কনসেন্ট্রেশন নর্মাল করার জন্য সব সময় আমাদের মনে রাখতে হবে এই যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এটা কিডনি ছাড়া আর কেউ মেনটেন করতে পারে না, শুধুমাত্র কিডনিতে এক্সপ্রেশন হয়। লাং কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা মানে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডটা বাড়াতে কমাতে পারে, কিন্তু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মেনটেনের জন্য, বাইকার্বনেট মেনটেনের জন্য আমাদের সবসময় কিডনিকে আসতে হবে। তাহলে এই কাজটা করবে কিডনি, কিভাবে করবে, এই যে প্রাইমারি ডিফেক্ট তার উল্টো কাজ করবে। প্রাইমারি ডিফেক্টে কি বাইকার্বনেট বেড়ে গিয়েছিল, এখন আমার বাইকার্বনেটটা কমে যেতে, কমাতে হবে, কিডনি এই কাজই করবে। বাইকার্বনেট জেনারেশনও করবে, নিউ বাইকার্বনেট জেনারেশনও করবে না, আবার ফিল্ট্রেটে যে বাইকার্বনেট আছে সেটাও এক্সক্রিশন করবে, রিঅ্যাবজর্পশন করবে না, হ্যাঁ, যাতে বডি থেকে বাইকার্বনেট বের হয়ে যায়। এবার আসে 3 নম্বরে, রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখানে কি হবে, প্রাইমারি ডিফেক্ট কি, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়েছে, যার ফলে কি এটা একটা অ্যাসিড, পিএইচ কমে যাবে। যখন পিএইচ কমে যাবে তখন আমাদের ওই রেশিও মেনটেন করবে প্রথম আমাদের বডি, সেটাকে বলা হয় কম্পেনসেশন, তাই না? এই রেশিও মেনটেনের জন্য প্রথমে কি করবে কিডনি, যেহেতু এটা বেড়ে গেছে বাইকার্বনেটটা কি করতে হবে, বাড়াতে হবে রেশিও নর্মাল রাখার জন্য। কিডনি এই কাজটাই করবে, বাইকার্বনেট জেনারেশন মেকানিজমে বাইকার্বনেট লেভেল বাড়াবে। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যখন প্রাইমারি ডিফেক্ট যে কারণে হবে, যদি মেটাবলিক কজ হয় তাহলে কম্পেনসেশন হবে রেসপিরেটরি সিস্টেম দিয়ে, যদি রেসপিরেটরি কজ হয় কম্পেনসেশন হবে রেনাল কম্পেনসেশন। ঠিক আছে, আচ্ছা, এখন আসো, তাহলে এটা কম্পেনসেশন হলো।
এখন লং টার্ম মেনটেনের জন্য, এটা তো আপাতত রেশিওটা মেনটেন করবো তাই না, এখন লং টার্ম মেনটেনের জন্য তখন কি আসবে, কিডনিকে আসতে হবে। এই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে কি হয়েছে, আমাদের অ্যাসিড মানে কি হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে তাই না, হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে, এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস সাধারণত কি লাংয়ের কোনো একটা কজের জন্য হয়। কাজে লাং কিন্তু এই পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কমানোতে খুব বেশি রোল প্লে করতে পারবে না এখানে, হ্যাঁ, কারণ তারা হাইপার ভেন্টিলেশন করতে হবে, সেটা সেই রোলটা এখানে প্লে করতে পারে না। তখন কি হবে, অ্যাকচুয়ালি অ্যাসিডোসিস হয়েছে হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়ার জন্য। এখন কিডনি করবে এই হাইড্রোজেন আয়নটা আমাদের বডি থেকে রিমুভ করে দেবে। যে এই হাইড্রোজেন আয়ন বের করে দেওয়ার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে কিডনি। তাহলে কিডনি এই হাইড্রোজেন আয়ন রেশিও বের করে, এই হাইড্রোজেন আয়নটা আমাদের বডি থেকে বের করে দিবে। বের করে দিবে কিভাবে, ওই যে আমরা একটু আগে মেকানিজমটা করেছি হাইড্রোজেন আয়নটা বের করে দেওয়ার জন্য, তখন কি হয় আমাদের ফিল্ট্রেটে যে বাইকার্বনেট থাকে সেটা তখন কি হবে, সেটা রিঅ্যাবজর্পশন হবে, তারপরে কি নিউ বাইকার্বনেট মানে রিঅ্যাবজর্পশন হলে একটা হাইড্রোজেন আয়ন বের হয়ে যাবে। তখন এই যে হাইড্রোজেন আয়ন বের হয়েছে, এই বের হওয়ার জন্য কখনো ফিল্ট্রেটের বাইকার্বনেটটা ইউজ হয়, কখনো আবার নতুন বাইকার্বনেট জেনারেশন হয়। যেটাই হোক আমাদের বডি তখন হাইড্রোজেন আয়ন বের করার বিপরীতে বাইকার্বনেটটাকে রিজার্ভ করবে। ঠিক আছে, এটা হচ্ছে লং টার্ম রেগুলেশন, এভাবে কনসেন্ট্রেশন গুলো নর্মালে চলে আসবে। আর হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, হ্যাঁ, সবশেষে এটা কি, এটা হবে কি আমাদের রেসপিরেটরি অ্যাসিড কমে যাওয়ার কারণে, কারণ তার মানে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, যে কোনো কারণে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি বের হয়েছে, হ্যাঁ, এটার জন্য পিএইচ বেড়ে গেছে। তাহলে এখন কম্পেনসেশন করবে কি, যেহেতু রেসপিরেটরি অ্যালকালোসিস, কম্পেনসেশন হবে রেনাল সিস্টেম দিয়ে, এ বাইকার্বনেট এক্সক্রেশন করবে রেশিও ঠিক রাখার জন্য। কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, রেশিও ঠিক রাখার জন্য বাইকার্বনেট কমাতে হবে, এই কাজটা করবে কিডনি। ঠিক আছে, কমিয়ে দিল, আপাতত কিছুটা কম্পেনসেশন হলো। এখন কারেকশন হবে কি, আচ্ছা এখানে আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, রেসপিরেটরি অ্যাসিডোসিস বা রেসপিরেটরি সিস্টেমের যখন কজ, সাধারণত এটা কারণও হয় রেসপিরেটরি সিস্টেম দিয়েই হয়, রেসপিরেটরি সিস্টেমের কোনো একটা প্রবলেমের জন্য, হ্যাঁ, কাজেই এটা কারেকশন হওয়ার জন্য আমার ওই কজে ট্রিটমেন্ট লাগবে। নিউমোনিয়া যদি হয় নিউমোনিয়া ট্রিটমেন্ট লাগবে, তার সাথে সাথে কিডনি রোল প্লে করবে। এখানে কিডনির রোল কিন্তু অল্প, মেইনলি হচ্ছে আমার যে কারণে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হয়েছে সেই কারণে ট্রিটমেন্ট আগে লাগবে, ডিজিজটার ট্রিটমেন্ট লাগবে, হ্যাঁ, এখানে মেইনলি রোল প্লে করে ট্রিটমেন্ট অফ দি ডিজিজ। হ্যাঁ, এরপরে কিডনি তখন আসবে রেসপিরেটরি অ্যালকালোসিস যদি হয়। আমরা জানি অ্যালকালোসিস মানে কি, বাইকার্বনেট একটা বেস তাই না, আমাদের বডি যে কোনো কারণে বাইকার্বনেট বেড়ে যাওয়ার কারণে অ্যালকালোসিস হয়েছে, তাহলে কিডনি তখন সেই বাইকার্বনেটটা আমাদের বডি থেকে বের করে দেবে। ঠিক আছে, দিয়ে কনসেন্ট্রেশন কমিয়ে আমাদের কারেকশন করবে অ্যাসিড বেস ডিসঅর্ডার। হ্যাঁ, তবে মেইনলি হচ্ছে যে কারণে হয়েছে সেই কারণটা ট্রিটমেন্ট লাগবে। তাহলে এটা হচ্ছে মূল কথা, বারবার এই পেজটা তোমরা দেখবা, আর এই পেজটাই পড়ে আর কি নিজেদের ভেতরে আর কি আত্মস্থ করার চেষ্টা করবে। আচ্ছা এখন আসো কজেস অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার, কি কি কারণে হচ্ছে। মেটাবলিক অ্যাসিডোসিস, যে কোনো কারণে অ্যাসিডোসিস, আমাদের বডিতে ফিক্সড অ্যাসিড আছে তাই না, অথবা অর্গানিক অ্যাসিড হতে। আচ্ছা ফিক্সড অ্যাসিড যেগুলো, সেগুলো কি হবে যদি কোনো কারণে প্রোডাকশন বেড়ে যায় অথবা রিমুভাল কমে যায়, আমাদের বডি থেকে বের হচ্ছে না কোনো কারণে, অথবা কোনো কারণে বেশি তৈরি হচ্ছে, সেই কারণগুলোতে মেটাবলিক অ্যাসিডোসিস হবে। যেমন অ্যাসিড কি কি আছে, কিটোন বডি তাই না, এটা একটা অ্যাসিড, কিটো অ্যাসিডোসিস হবে এটা দিয়ে, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, অ্যাকুয়েট মায়োকার্ডিয়াল ইনফারশন হতে পারে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, এখানেও কি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তাই না, ল্যাকটেট তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিডোসিস। ক্রনিক রেনাল ফেইলিওর, এখানে কি অ্যাসিডগুলো রিমুভ হচ্ছে না ঠিক মতো আমাদের বডি থেকে, এই কারণে মেটাবলিক অ্যাসিডোসিস হবে। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ওয়াটারি ডায়রিয়া, ইন্টেস্টাইনাল ফিস্টুলা, এগুলোতে আমাদের হয় অ্যাসিড প্রোডাকশন বেড়ে যায় অথবা অ্যাসিড রিমুভ হওয়া আমাদের বডি থেকে কমে যায়। মেটাবলিক অ্যালকালোসিসের কজ হচ্ছে যে কোনো কারণে আমাদের বডিতে যদি বেজ অ্যাকুমুলেশন হয় অথবা লস অফ অ্যাসিড, যেটা আদার দেন বাই কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ছাড়া অন্য কোনো অ্যাসিড যদি আমাদের বডি থেকে লস হয়, ঠিক আছে, লস বেশি হয়, অথবা বেজ অ্যাকুমুলেশন হয়,
এটার কারণ কি ভমিটিং হতে পারে, পটাশিয়াম ডিপ্লেশন হতে পারে, ডায়ুরেটিক্স একটা ড্রাগ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে কিডনির উপর কাজ করে আমাদের বডি থেকে সোডিয়াম ওয়াটার বের করে দেয়, একই সাথে পটাশিয়ামকেও বের করে দেয়, তখন এই মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, অ্যালকালোসিস হতে পারে। হ্যাঁ, এছাড়া বার্ন, ইনজেকশন অফ বেস, এক্সেসিভ ইনফিউশন অফ সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের ট্রিটমেন্টের জন্য সোডিবাইকার্ব, হ্যাঁ, এটা ইনফিউশন করা হয়, দেখা যাচ্ছে ইনফিউশনটা বেশি হয়ে গেল, তখন আবার মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি কারণ। রেসপিরেটরি অ্যাসিডোসিস কি কারণে হতে পারে? যে কোনো কারণেই হোক, যেটা কার্বন ডাইঅক্সাইডের এক্সপ্রেশনটাকে ইম্পেয়ার করবে, কমে যাবে, ঠিক আছে, সরি, কার্বন ডাইঅক্সাইড এক্সপ্রেশন কমে যাবে, যার ফলে আমাদের বডির কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। হ্যাঁ, এটা কি কয়েকটা ডিজিজ, পালমোনারি ডিজিজ কিছু আছে, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হ্যাঁ, এটা একটা লাংয়ের একটা ডিজিজের নাম। এখানে আমাদের ব্রঙ্কাসগুলো কনস্ট্রিক্টেড হয়ে যায়, হ্যাঁ, যার ফলে কি এই রেসপিরেটরি গ্যাসের যে এক্সচেঞ্জ, এটা হচ্ছে ঠিক মতো, সরি, রেসপিরেটরি গ্যাসটা যাওয়া আসা করতে পারে না ঠিক মতো, হ্যাঁ, লাইনটা ন্যারো হয়ে যায়, ক্রনিক ব্রঙ্কাইটিস, হ্যাঁ, ব্রঙ্কাসের ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন, এটা পালমোনারি ফাইব্রোসিস, আমাদের লাং টিস্যুগুলো কি সফট এবং রিফ্লেক্টেবল, হ্যাঁ, এটা বেলুনের মতো বড় হয় ছোট হয়, যার ফলে গ্যাসিয়াস চেঞ্জ হয়, তাই না? এটা যদি কোনো কারণে ফাইব্রোসিস হওয়া মানে আমাদের কেটে গেলে যেমন সেই জায়গাটা যখন পূরণ হয়, দেখবা যে সেই শক্ত শক্ত একটা কিছু তৈরি হয়, হ্যাঁ, ওটা হচ্ছে ফাইব্রাস টিস্যু। তাহলে এরকম লাঙে যদি এরকম ফাইব্রাস টিস্যু হয়, তাহলে কি লাংটা ইলাস্টিকের মতো ওরকম বড় ছোট হতে পারে না, হ্যাঁ, যার ফলে এটা এই কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিশনও ঠিক মতো হয় না। অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, হ্যাঁ, এটাও হচ্ছে ব্রঙ্কাসটা ন্যারো হয়ে যায়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ মানে গ্যাসটা ভিতরে ঢুকে বা বের হতে পারে না ঠিক মতো, হ্যাঁ, নার্কোটিক ওভারডোজ আর অ্যানেস্থেশিয়া, এগুলো হতে পারে কারণ। আর রেসপিরেটরি, এগুলোর কারণে কি হবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হওয়াটা কমে যাবে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাবে। রেসপিরেটরি অ্যালকালোসিস, এটার কারণ কি? এটা হচ্ছে যদি এক্সেসিভ ভেন্টিলেশন হয় কোনো কারণে, হ্যাঁ, মানে কি কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাচ্ছে বেশি, যতটুকু বের হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা কি কারণে হতে পারে? স্ট্রোক, সাব অ্যারাকনয়েড হেমোরেজ, হ্যাঁ, এসএইচ, সাব অ্যারাকনয়েড হেমোরেজ, ডিজিজগুলো হয়তো তোমাদের এখন অত ভালো মনে রাখতে পারবে না, কিছু কিছু মনে রাখার চেষ্টা করো। মেনিনজাইটিস, হাই অ্যালটিটিউড, যারা হয়তো পাহাড়ের উপরে মানে অনেক উচ্চতায় যখন চলে যায়, হ্যাঁ, তখন হাইপার ভেন্টিলেশন হবে, বেশি কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাবে। হিস্টেরিয়া, হিস্টেরিয়া রোগী তোমরা যদি দেখে থাকো, দেখবা যে খুব জোরে জোরে এটা মানে শ্বাস প্রশ্বাস নেয় জোরে জোরে, হা হা মানে অনেক শক্ত করে শ্বাস নেয়, হ্যাঁ, এটা এই কারণে এটা হতে পারে। ফিভার, জ্বর হলে, হ্যাঁ, এছাড়া পালমোনারি এম্বোলাই, স্যালিসাইলেট পয়জনিং, প্রেগন্যান্সি, এগুলোতে হতে পারে, হ্যাঁ, রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কজগুলো সম্পর্কে আমরা একটু করে জানলাম। এখন আমরা জিজ্ঞেস করি অনেক সময় যে আচ্ছা কোনো একটা পেশেন্ট আসলো, হ্যাঁ, তার অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়েছে, তাহলে আমি কোন ইনভেস্টিগেশনগুলো করব, কোন টেস্টগুলো করব, যার ফলে আমি সেটা সহজে ডায়াগনোসিস করতে পারি যে অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা, অথবা থাকলে কোন টাইপের আছে। তোমরা তো এতক্ষণ এটা সম্পর্কে ভালো আইডিয়া হয়ে গেছে, তাই না, যে কি কি টেস্ট করবো। তাহলে এই এগুলোকে বলা হয় অ্যাসিড বেস প্যারামিটার, ঠিক আছে, যেসব টেস্ট করে আমরা বুঝতে পারি যে অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা, বা থাকলেও কোন টাইপের ডিসঅর্ডার। তাহলে এটাকে আমরা বলি কি ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ঠিক আছে। ব্লাড গ্যাস অ্যানালাইজার একটা মেশিন আছে, সেই মেশিন দিয়ে আমরা যদি কারো স্যাম্পল দিই, ব্লাড স্যাম্পলটা দিই, তাহলে আর্টারিয়াল ব্লাড নিতে হয়, হ্যাঁ। নর্মালি তোমরা যদি টেস্ট করতে, যে কোনো টেস্ট করতে যাও, ধরো তোমরা ক্রিয়েটিনিন দেখবা, ইউরিয়া দেখবা, ব্লাড গ্লুকোজ দেখবা, যাই দেখা না কেন নর্মালি দেখবা যে একটা ভেইন থেকে ব্লাড নেয়, হ্যাঁ, সুপারফিশিয়ালি থাকে। কিন্তু ব্লাড গ্যাস অ্যানালাইসিসের জন্য আর্টারিয়াল ব্লাড লাগে, রেডিয়াল আর্টারি থেকে নিতে পারে, রিয়ারলি ফিমোরাল আর্টারি থেকে নেয়, এটা। তাহলে এই আর্টারিয়াল ব্লাড নিয়ে যদি অ্যানালাইজারে দেওয়া হয়, সেখানে রেজাল্টগুলো শো করে, হ্যাঁ, পিএইচ, বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, তার সাথে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও দেখায়। এবং এগুলো থেকে হেন্ডারসন-হাসেলবাগ ইকুয়েশন যে ফর্মুলা আছে, সেটা ওই অ্যানালাইজারে সেটা ইনপুট করা থাকে, সেখান থেকেও বাইকার্বনেট আয়নটাও দেখিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমাদের মেইন যে প্যারামিটার সেটা হচ্ছে তিনটা, ঠিক আছে? যতগুলোই আসুক না কেন, ব্লাড গ্যাস অ্যানালাইজার দিয়ে যাই দেখি না কেন, অ্যাসিড বেস প্যারামিটার আমরা মেইন প্যারামিটার তিনটা। এটা হচ্ছে পিএইচ, বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এটা নর্মাল লেভেল এখানে দেওয়া আছে। আর অ্যাডিশনাল প্যারামিটার যেটা, সেটা কি? সেটা হচ্ছে অ্যাকচুয়াল বাইকার্বনেট, যেটা হচ্ছে হেন্ডারসন হাসেলবাগ ইকুয়েশন থেকে ইকুয়েশনের মাধ্যমে বের করা হয়। সেটা হচ্ছে পিএইচ এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এই দুটো ইউজ করে। হ্যাঁ, যে যে এই ইকুয়েশন যেটা ছিল পিএইচ ইকুয়াল টু পিকে, তারপরে প্লাস কে লগ কনজুগেট বেস বাই অ্যাসিড, তাই না? ওই ইকুয়েশন থেকে বের করা হয়। আরেকটা আছে স্ট্যান্ডার্ড বাইকার্বনেট, সেটা কি? এটা হচ্ছে এটার 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। হ্যাঁ, এটা কি স্ট্যান্ডার্ড কন্ডিশনে যদি বাইকার্বনেটটা মেজার করা হয়, হ্যাঁ, তখন সেইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বাইকার্বনেট। এটা যেমন টেম্পারেচার মেনটেন করতে হয় 37 to 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং হিমোগ্লোবিনটা ফুল স্যাচুরেটেড থাকতে হবে, এবং পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড 40 মিলিমিটার মার্কিং হতে হবে। এই স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করে যে বাইকার্বনেটটা আমরা পাই সেটা হচ্ছে 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এবং এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বাইকার্বনেট। ঠিক আছে? আচ্ছা, বেস এক্সেস +-2, বেস এক্সেসটা কি আমরা একটু পরে বলছি। আর একটা হচ্ছে টোটাল কার্বন ডাইঅক্সাইড 24 to 30 মিলিমোল পার লিটার। এগুলো হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডারের অ্যাডিশনাল প্যারামিটার। তবে মেইন যে প্যারামিটার, এই তিনটা অবশ্যই তোমাদের বলতে পারতে হবে, অ্যাডিশনাল একটা দুটো কম হলে অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, এখন কয়েকটা টার্ম সম্পর্কে আমরা একটু জানি। একটা হচ্ছে বাফার বেস। বাফার বেস, আচ্ছা, এই যে বাফার সম্পর্কে আমরা পড়েছি, বাফার পেয়ারে কয়টা কম্পোনেন্ট থাকে? দুইটা, তাই না? একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে বেস কম্পোনেন্ট। তাহলে অ্যান্টি অ্যাসিড কম্পোনেন্ট অফ বাফার পেয়ার, সেটাই হচ্ছে বাফার বেস। যেমন বাইকার্বনেট বাফারে থাকে কি? বাইকার্বনেট। প্রোটিন বাফারে থাকবে নেগেটিভ প্রোটিনটা। ফসফেট বাফারে কি? H2PO4, হ্যাঁ, হাইড্রোজেন ডাইহাইড্রোজেন ফসফেট। হিমোগ্লোবিন বাফারে থাকবে হিমোগ্লোবিন নেগেটিভটা। তারপরে হিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন বাফারে এটা হচ্ছে অ্যান্টি অ্যাসিড কম্পোনেন্ট। তাহলে হাইড্রোজেন ছাড়া যেটা, হ্যাঁ, হাইড্রোজেন আয়নটা রিমুভ করলে যে কম্পোনেন্টটা থাকে সেটাই হচ্ছে বাফার বেস, সেটাকেই বলা হচ্ছে বাফার বেস। এরপরে আরেকটা বেস এক্সেস, আমরা একটু আগে যেটা পড়লাম, তাই না? অ্যাসিড বেস প্যারামিটারের একটা কম্পোনেন্ট, অ্যাডিশনাল যে প্যারামিটার তার মধ্যে একটা পড়েছে কি? বেস এক্সেস। আচ্ছা, এখন এটা কি? চেঞ্জেস ইন দ্য কনসেন্ট্রেশন অফ বাফার বেস ফ্রম ইটস নর্মাল ভ্যালু, আচ্ছা, ইট রেফার্স টু দ্য বাইকার্বনেট। তাহলে নর্মাল যেটা, এই যে অ্যান্টি অ্যাসিড কম্পোনেন্ট, এটাই হচ্ছে বাফার বেস, তাই না? এটার যে নর্মাল ভ্যালু, সেটা থেকে ডেভিয়েশন যদি হয়, এখন যদি আমি মেজার করে ডেভিয়েশন পাই, সেটাই হচ্ছে বেস এক্সেস। হ্যাঁ, এটা এটা আমরা সাধারণত বাইকার্বনেট দিয়েই আমরা মেজার করি। কিভাবে? আমরা এখন একটা পেশেন্ট আসলে তার বাইকার্বনেট আয়ন মেজার করে যেটা পেলাম, সেটা থেকে যদি স্ট্যান্ডার্ড বাইকার্বনেট আয়নটা মাইনাস করি, তাহলেই আমরা পাবো বেস এক্সেস। স্ট্যান্ডার্ডটা ছিল 24, হ্যাঁ। এখন কারো যদি, এখন আমি যে বাইকার্বনেট আয়নটা পাচ্ছি সেটা যদি তার চেয়ে বেশি হয়, তাহলে আমি রেজাল্ট পাবো কি? প্লাস। সাধারণত বাইকার্বনেট আমি এখন যেটা পাবো সেটা নর্মালের চাইতে বেশি হয় কখন? মেটাবলিক অ্যালকালোসিস হলে, তাই না? দেখো, তখন আমরা যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে +2 এর বেশি। আচ্ছা, বেস এক্সেস এর নর্মাল ভ্যালু হচ্ছে +-2, মানে -2 থেকে +2 পর্যন্ত বেস এক্সেস হতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল। যখন +2 এর বেশি হবে তখন এটা অ্যাবনর্মাল, এবং এটা সাধারণত মেটাবলিক অ্যাসিডোসিসে হবে, অ্যালকালোসিসে হবে। আর -2, আর যখন দেখো, চিন্তা করে দেখো, যে স্ট্যান্ডার্ড বাইকার্বনেট 24, এটা যখন বেশি হবে, আমরা যে এখন মেজার করে যে বাইকার্বনেট আয়ন পাচ্ছি সেটা 24 এর কম হচ্ছে, হয়তো 20 পাচ্ছি বা 18 পাচ্ছি, তখন কি হবে? এই রেজাল্ট, বেস এক্সেসের রেজাল্টটা হবে মাইনাস, তাই না? তাহলে -2 এর চেয়েও কম হবে, যখন -4 হবে, -3 হবে, -5, -6, তখন বা -15 পর্যন্ত হতে পারে, তাই না? তখন এটা মেটাবলিক, সাধারণত মেটাবলিক অ্যাসিডোসিস এটা হয়। হ্যাঁ, তাহলে বেস এক্সেস দিয়ে আমরা বুঝতে পারি কি? আমরা হয়তো আমাদের কাছে যদি আর কোনো প্যারামিটার না থাকে, আমরা শুধু বাইকার্বনেটটা যদি আমরা মেজার করি, তার সাথে স্ট্যান্ডার্ড বাইকার্বনেট ক্যালকুলেট করে আমরা যদি পাই +2 এর বেশি, প্লাস হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, এবং মাইনাস যদি হয় তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। এটা বেস এক্সেস, এটা হচ্ছে বেস এক্সেস।
এটা একটা প্যারামিটার। অ্যালকালি রিজার্ভ, এটা কি সাম অফ অল বাফার বেস প্রেজেন্ট ইন ব্লাড। আচ্ছা, এই যে বাফার বেস যেটা আমরা অ্যাকচুয়ালি শুধুমাত্র বাইকার্বনেটটা মেসার করি বেজ এক্সেসের ক্ষেত্রে। আর যদি সবগুলি আমরা যদি মেসার করতাম, যত বাফার বেস আছে আমাদের ব্লাডে, তাহলে আমরা এটা পেতাম কত 48 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটাকে বলা হয় অ্যালকালি রিজার্ভ। আরেকটা টার্ম, এটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। আচ্ছা, তাহলে আমরা অ্যাসিড বেস প্যারামিটার কি কি পেলাম? মেইন প্যারামিটার তিনটা, তাই না? পিএইচ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর বাইকার্বনেট আয়ন, তাই না? এর সাথে কিছু অ্যাডিশনাল প্যারামিটার পেয়েছি, স্ট্যান্ডার্ড বাইকার্বনেট, তাই না? তারপরে স্ট্যান্ডার্ড কার্বন ডাইঅক্সাইড, এরকম কিছু, বেস এক্সেস। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপটা কি? আমরা যদি প্লাজমা, যে কারো প্লাজমা নিয়ে যেতে দেখি বা যে কোনো বডি ফ্লুইডে সবসময় অ্যানায়ন আর ক্যাটায়ন এটা কিন্তু থাকবে ইকুয়াল নাম্বারে, তাই না? আমাদের বডি ফ্লুইড গুলো ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার মানে যতগুলি অ্যানায়ন থাকে ততগুলি ক্যাটায়ন থাকে। কিন্তু আমাদের বডিতে আমরা যখন আমাদের যে কারো ব্লাড স্যাম্পল নিয়ে যদি আমরা মেসার করি, সাধারণত সবগুলো অ্যানায়ন সবগুলো ক্যাটায়ন আমরা মেসার করি। রুটিনলি মেসার করা হয় দুইটা ক্যাটায়ন, সেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম। আর যে অ্যানায়ন দুটো রুটিনলি মেজার করা হয় সেটা হচ্ছে বাইকার্বনেট আর ক্লোরাইড, ঠিক আছে? তাহলে এই রুটিন মেজার করা অ্যানায়ন ক্যাটায়নের বাইরে আরো কিছু অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকে, যেমন ফসফেট একটা অ্যানায়ন, কিটোন, কিটোন বডি যেমন হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটাইডেট, হ্যাঁ, এটা একটা অ্যানায়ন। ল্যাকটেট, এটাও একটা অ্যানায়ন। হ্যাঁ, আবার কিছু ক্যাটায়নও থাকে আমাদের বডিতে যেটা আমরা মেজার করি না, হ্যাঁ, যেমন ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম, গামা গ্লোবিউলিন, একটা প্লাজমা প্রোটিন, এগুলো। তো যেটাই হোক, এই অ্যানায়ন গ্যাপ দিয়ে বোঝায় কি এস্টিমেট আনমেজার্ড প্লাজমা অ্যানায়ন। ফিক্সড অর অর্গানিক অ্যাসিড যেমন ফসফেট, কিটোন, ল্যাকটেট, এগুলো হচ্ছে ডিরেক্টলি হার্ড টু মেজার, হ্যাঁ, সহজে মেজার করা যায় না। কাজে এইগুলোকে রিফ্লেক্ট করবে প্লাজমা, মানে এইগুলোকে রিফ্লেক্ট করে অ্যানায়ন গ্যাপটা, ঠিক আছে? তাহলে কি এই কোনো কারণে যদি এই অ্যানায়ন গুলো বেড়ে যায়, তাহলে আমরা কি অ্যানায়ন গ্যাপটা বেশি পাবো, ঠিক আছে? ফসফেট, কিটোন বা ল্যাকটেট যে কোনো কারণে বেড়ে গেলে আমরা অ্যানায়ন গ্যাপটা বেশি পাচ্ছি। এই অ্যানায়ন গ্যাপ মেজার করার দরকারটা কেন? এটা হচ্ছে ডিটারমাইন দ্য কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের আমরা কজটা সম্পর্কে একটা আইডিয়া পাই, হ্যাঁ, একটু ক্লাসিফাই করতে পারি। রিফ্লেক্ট দোজ অ্যানায়ন অ্যাকচুয়ালি প্রেজেন্ট বাট রুটিনলি আনমেজার্ড। কিছু অ্যানায়ন আছে যেগুলো ব্লাডে আছে কিন্তু আমরা মেজার করি না, সেগুলোকে রিফ্লেক্ট করে, সেগুলোর অ্যামাউন্টটা কেমন সেটা রিফ্লেক্ট করে, হ্যাঁ। আচ্ছা, এখানে এটা দেখতে পাচ্ছি, এখানে তাহলে অ্যানায়ন এবং ক্যাটায়নের এই গ্যাপটা যদি আমরা মেজার করতে চাই, এখানে দেখতে পাচ্ছ নর্মালি, দেখো নর্মালি আমরা ধরলাম সোডিয়াম এবং পটাশিয়াম থেকে কিছু আনমেজার্ড থাকে, আনমেজার্ড অ্যানায়ন আনমেজার্ড ক্যাটায়ন নিয়ে আমরা কতটুকু আছে এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, হ্যাঁ। আর এই যে অ্যানায়ন গুলো আছে এটা দেখো নিচের দিকে ক্লোরাইড এবং বাইকার্বনেট, হ্যাঁ, কিন্তু আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ বেশি। তাহলে নর্মালি এই যে গ্যাপ যতটুকু মেজার করেছি, তাই না, সোডিয়াম এবং পটাশিয়াম মিলে আমি কত পেলাম, পেয়েছি 140, আর ক্লোরাইড এবং বাইকার্বনেট আমি মেপে পেলাম হচ্ছে 125। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অ্যানায়ন এবং ক্যাটায়ন তো আমাদের ব্লাডে সমান আছে, তাই না? 100, এটা যদি 140 হয়, এটাও 140 হওয়ার কথা, কিন্তু এই যে কম আছে, এই কমটা হচ্ছে এই যে ডিফারেন্স, এটা হচ্ছে নর্মাল যে ডিফারেন্স, এই যে 8 থেকে 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এই যে নর্মাল ডিফারেন্স, এটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ। নর্মালি আমরা এই গ্যাপটা পাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু অ্যানায়ন গ্যাপ নাই, কারণ কিছু আমরা অ্যানায়নও মাপি নাই, কিছু ক্যাটায়নও মাপি নাই। এই জন্য আমি নর্মাল যখন পটাশিয়াম আর সোডিয়াম যোগ করবো, ক্লোরাইড বাইকার্বনেট অ্যামাউন্ট যোগ করে একটা ডিফারেন্স পাবো এই দুটো মেজারমেন্টের মধ্যে, এই মেজারমেন্টটাকে বলা হয় অ্যানায়ন গ্যাপ। এবং এটা হচ্ছে নর্মাল কত, 8 থেকে 16-র মধ্যে, হ্যাঁ, 12 ± 4, ঠিক আছে? এটা কোনো কারণে যদি এই যে এই আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ যদি আরো বেড়ে যায়, হ্যাঁ, তো যখন বেড়ে যাবে তখন কি হবে, বাইকার্বনেট কমে যাবে, টোটাল অ্যানায়ন তো একই থাকতে হবে, কারণ ক্যাটায়ন চাপ যে পরিমাণ থাকবে অ্যানায়নও একই পরিমাণ থাকতে হবে। তাহলে কোনো কারণে যদি অ্যানায়ন গ্যাপ, মানে আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ বেড়ে যায়, ফসফেট, ল্যাকটেট এগুলো যদি বেশি তৈরি হয়, তখন কি হবে, দেখো বাইকার্বনেটের পরিমাণ কমে আসছে এই ক্ষেত্রে। তাহলে আমি যদি এখানে অ্যানায়ন গ্যাপ দেখবো, যে তখন আমি করে বাইকার্বনেট 12 আর এটা একটা 116 দেখো যোগ করে আমরা এটা থেকে আরো বেশি কম পাচ্ছি, তার মানে অ্যানায়নের গ্যাপটা বেশি বেড়ে গেছে। এটাকে বলা হয়
অ্যানায়ন গ্যাপ ইনক্রিজড, হ্যাঁ। আচ্ছা সরি, তো তোমরা এই 3 নাম্বার ছবিটা দেখো, এটা হচ্ছে ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ, হ্যাঁ। এখানে যে আনমেজার্ড অ্যানায়ন বেড়ে গেছে, তাহলে অ্যানায়ন কিন্তু অ্যানায়ন ক্যাটায়ন সমান তিনটা ক্ষেত্রেই, কিন্তু এটা হচ্ছে এলিভেটেড অ্যানায়ন গ্যাপ বেড়ে গেছে, যে আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ বেড়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আর একটা হতে পারে কি, মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, বাইকার্বনেট আয়নটা কমেছে, কিন্তু অন্য কোনো আয়ন দিয়ে, যেমন ক্লোরাইড আয়ন বেড়ে গিয়ে এটাকে কম্পেনসেট করেছে, আনমেজার্ড অ্যানায়ন কিন্তু এখানে বাড়েনি, একই পরিমাণে আছে। তখন আমরা এই অ্যানায়ন গ্যাপটা কিন্তু পাবো নর্মাল। নর্মালেও যে অ্যানায়ন গ্যাপ ছিল, এখানেও অ্যানায়ন গ্যাপ, কিন্তু এই এক একটা কম্পোনেন্ট গুলো চেঞ্জ হয়েছে। তাহলে এটাও একটা মেটাবলিক অ্যাসিডোসিস, কিন্তু অ্যানায়ন গ্যাপ এখানে নর্মাল। আর কিছু কারণে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, যেটা কি অ্যানায়ন গ্যাপটা বেশি হয়ে যায়, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এলিভেটেড অ্যানায়ন গ্যাপ বা ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়, তাহলে বাইকার্বনেটের পরিমাণে কমে যায়, হ্যাঁ। তাহলে অ্যানায়ন গ্যাপটা কখনো নর্মাল থাকে, কিন্তু কখনো আবার অ্যাবনর্মাল থাকে। এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে যাই, কখন অ্যানায়ন গ্যাপটা বেশি হবে। যদি কোনো কারণে আনমেজার্ড অ্যানায়ন যেগুলো ছিল সেগুলো কোনো কারণে বেড়ে যায়, তখন এই অ্যানায়ন গ্যাপটা বেশি হবে, ঠিক আছে। এই যে আমাদের যে আনমেজার্ড অ্যানায়ন ছিল, এগুলো কোনো কারণে বেড়ে গেলে অ্যানায়ন গ্যাপটা বেশি হবে। এটা কেন হয়? রেনাল ফেইলিওরে ইউরেট বেড়ে যায়, হ্যাঁ। কিডনি ঠিক মতো ইউরিয়া এক্সক্রিশন করতে পারে না, ইউরেটটা বেড়ে যাবে। এছাড়া শক, ইনফেকশন, টিস্যু ইস্কেমিয়া, টিস্যু যদি কোনো কারণে ডেথ হয়, এগুলোর কারণে কি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বেড়ে যাবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে বেশি। ডায়াবেটিস মেলাইটাস, অ্যালকোহল, এগুলো কি কিচন বডি তৈরি হয়ে, তাহলে এটাও একটা নেগেটিভ আয়ন, তাই না, অ্যানায়ন এটা। এছাড়া কিছু ড্রাগস এবং টক্সিন যদি পয়জনিং হয়, স্যালিসাইড পয়জনিং, তখনও অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাই অ্যানায়ন গ্যাপ, এই কারণগুলো। অ্যানায়ন গ্যাপ কখনো কমে না, ঠিক আছে, হয় বাড়বে অথবা নর্মাল থাকবে। তাহলে নর্মাল অ্যানায়ন গ্যাপ কখন হবে? যখন কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে কিন্তু আনমেজার্ড অ্যানায়নের কোনো চেঞ্জ হয় না, কাজেই তখন কিন্তু অ্যানায়ন গ্যাপটা নর্মাল থাকবে। কখন হয়? এটা হচ্ছে যদি বাইকার্বনেট লস বেশি হয় কোনো কারণে, অথবা হাইড্রোজেন আয়ন ইনজেকশন হয়, যে কোনো কারণে বেড়ে যায়, এগুলো কারণে হবে। ডায়রিয়া, প্যানক্রিয়াটিক ফিস্টুলা, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, অ্যাডিসনস ডিজিজ, অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেকশন, সেগুলো হচ্ছে কজ। এটা তাহলে আমরা কি জানলাম, যে অ্যানায়ন গ্যাপ যেটা, সেটা কি আমাদের আনমেজার্ড অ্যানায়ন কে রিফ্লেক্ট করে। এই অ্যানায়ন গ্যাপটা যদি আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ যদি ঠিক থাকে, তাহলে হবে নর্মাল অ্যানায়ন গ্যাপ পাবো আমরা। তার সাথে মেটাবলিক অ্যাসিডোসিস আছে কিনা, এটা তো আমরা মেটাবলিক অ্যাসিডোসিসের প্যারামিটার দেখে বুঝতে পারবো, ঠিক আছে। কারো যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, কি কারণে হয়েছে এটা জানার জন্য আমরা তখন অ্যানায়ন গ্যাপটা মেজার করি, অ্যানায়ন গ্যাপটা ক্যালকুলেট করি। অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করে যদি নর্মাল অ্যানায়ন গ্যাপ পাই, তাহলে আমরা বুঝবো যে কোনো কারণে তার ওই যে কারণগুলো বললাম, তার হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে বা বাইকার্বনেট আয়ন লস হয়েছে। আর একটা কি, আর একটা হতে পারে যে আমরা অ্যানায়ন গ্যাপ বেশি পাচ্ছি মেটাবলিক অ্যাসিডোসিস, তখন আমি বুঝবো কি আমার আনমেজার্ড অ্যানায়নগুলোর পরিমাণ কোনোভাবে বেড়ে গেছে, হয় ইউরেট, না হয় ল্যাকটেট, না হয় কিটোন বডি, ঠিক আছে, এগুলোর কোনো একটা বেড়েছে। তখন আমি তাহলে সহজে আমি মেটাবলিক অ্যাসিডোসিসের কজটা একটা মোটামুটি আমি ন্যারো ডাউন করতে পারবো যে এই কারণে হতে পারে। তখন আমি সেই রিলেটেড ইনভেস্টিগেশন করে সেই রিলেটেড আমি ডায়াগনোসিস করবো, সেই রিলেটেড আমার ট্রিটমেন্ট দিতে আগাবো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানায়ন গ্যাপের ইম্পর্টেন্স। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হলে অ্যানায়ন গ্যাপটা নর্মাল থাকতে পারে অথবা বেড়ে যেতে পারে, কমবে না কিন্তু, ঠিক আছে। তাহলে আজকে আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার কি করলাম, ক্লাসিফিকেশনটা, এবং কেন অ্যাসিডোসিস অ্যালকালোসিস হচ্ছে, প্যারামিটারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন টাইপের ডিসঅর্ডারে কিভাবে চেঞ্জ হয়, কিভাবে কম্পেনসেশন হয়, কিভাবে কারেকশন হয়, এরপরে কি ডিসঅর্ডারগুলোর কজ কি কি করলাম, অ্যাসিড বেস প্যারামিটারগুলো কি কি, অ্যাডিশনাল প্যারামিটার কি কি, আর পড়েছি কি অ্যানায়ন গ্যাপ, যেটা মেটাবলিক অ্যাসিডোসিসের ক্লাসিফাই করতে হেল্প করে বা মেটাবলিক অ্যাসিডোসিসের কজ জানতে হেল্প করে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস সম্পর্কে ক্লাস এখানে শেষ হলো। এখন তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও, প্রশ্ন করতে পারো। ম্যাম